তা আসুন শুরু করি। এখানে ইম্পর্টেন্স অফ চিলড্রেন্স প্লে আর্টিকেলটায় প্রথমে বলছে, ব্রিক বাই ব্রিক 6-year-old Alice is building a magical kingdom, imagining fairy tale, turrets and fire-breathing dragons, wicked witches and gallant heroes. She is creating an enchanting world. Although she isn't aware of it, this fantasy is helping her to take her first steps towards her capacity for creativity, and so it will have important repercussions in her adult life. তো এখানে দেখেন আমি বলছি কি, আমার এইখানে উদ্দেশ্য হলো কোনো কোয়েশ্চেনের দিকে তাকানো দরকার নাই, কোনো সময়ের দিকে তাকানো দরকার নেই। উদ্দেশ্য হলো এই প্যারাগ্রাফটায় কি বলেছে সেটা একটু বোঝার চেষ্টা করা, এবং এখান থেকে আস্তে আস্তে যে শব্দগুলো আসছে সেই শব্দগুলো শিখতে চেষ্টা করা। যেমন ধরেন এখানে আমি এই শব্দটার মানে জানি না, টারেটস। তো আপনারা আমাকে বলেন তো এই শব্দটার মানে কি। আগে আসেন আমরা একটু প্রথমে বলি যে ব্রিক বাই ব্রিক 6-year-old অ্যালিস ইজ বিল্ডিং আ ম্যাজিক্যাল কিংডম। সে একটার উপর একটা ইট রেখে রেখে সে তার একটা ম্যাজিক্যাল কিংডম সে বানাচ্ছে। ইমাজিনিং ফেইরি টেল টারেটস, সে ইমাজিন করছে ফেইরি টেল টারেটস। এই টারেট শব্দটার মানে আমাকে জানান কমেন্টে। ও যারা দেখছেন অবশ্যই পার্টিসিপেট করবেন, না হলে কিন্তু আমাদের আসলে এই লাইভ ভিডিও করে কোনো লাভ নাই। আর হচ্ছে পরবর্তীতে যারা দেখবেন তারাও একটু ধৈর্য নিয়ে দেখবেন, বিকজ এটা অনেক লম্বা ভিডিও হতে পারে, হয়ে যায় সাধারণত রিডিংয়ের ভিডিওগুলো, কারণ কমেন্টের জন্য আমার অপেক্ষা করতে হয়। টারেটস শব্দটার মানে, টারেট শব্দটার মানে কি? দেখেন টারেট শব্দ হচ্ছে আ স্মল টাওয়ার অন টপ অফ আ লার্জার টাওয়ার অর অ্যাট দ্য কর্নার অফ আ বিল্ডিং অর ওয়াল, টিপিক্যালি অফ আ ক্যাসেল। তো সে বিশাল বিশাল সে তার ক্যাসেল বানাচ্ছে, ইমাজিনারি ফায়ার ব্রিদিং ড্রাগন দিচ্ছে ওখানে, উইকেড উইচেস দিচ্ছে, এবং গ্যালেন্ট হিরোজ। এই গ্যালেন্ট শব্দটার মানে কি? যেমন ধরেন আমি যে শব্দগুলো জানি না সেগুলো আমি বলছি, হয়তোবা কারো উইকেড শব্দের মানে না জানা থাকতে পারে, উইচেস শব্দের মানে না জানা থাকতে পারে। সে প্রত্যেকটা জিনিস দেখবেন। আইএলটিএস এর রিডিংয়ের উদ্দেশ্য এটা না কিন্তু যে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝতে হবে, কিন্তু আমরা এখানে কিন্তু এগেন আমরা আইএলটিএস এর কোয়েশ্চেন অ্যান্সার করব, আইএলটিএস এ 6 পাবো রিডিংয়ে, এগুলো পরে আসছি। আগে আসছি আমাদের যে রিডিংয়ের জড়তা ভীতি এইটা দূর করা, এবং রিডিংটাকে আমাদের কাছে একটা ভালো লাগানোর বিষয় করে তোলা, এটার জন্য। তো যাই হোক, এই গ্যালেন্ট শব্দটার মানে কি? গ্যালেন্ট হিরোজ, দেখেন এখানে বলছে গ্যালেন্ট শব্দ হচ্ছে একটা ব্রেভ বা হিরোইক পার্সন, আ পার্সন অফ অর দেয়ার বিহেভিয়ার। তো এখন শি ইজ ক্রিয়েটিং অ্যান এনচ্যান্টিং ওয়ার্ল্ড। এনচ্যান্টিং মানে কি? ডিলাইটফুলি চার্মিং অর অ্যাট্রাকটিভ। হ্যাঁ, তো দেখেন এভাবে আমরা শব্দগুলো একটু মাথায় রাখছি, মুখস্থ করতে হবে না শব্দ, মনে খুব যে একদম চেষ্টা করে লিখে রাখতে হবে ব্যাপারটা এরকম না। পড়বো, ডিকশনারি দেখবো, এবং অফকোর্স মেক শিওর ইউ ইউজ ইংলিশ টু ইংলিশ ডিকশনারি। হ্যাঁ, এখন ইংলিশ টু বাংলা ডিকশনারি দেখার টাইম শেষ, আপনারা অনেক বড় হয়েছেন এখন, ইংলিশকে ইংলিশ দিয়ে শেখার চেষ্টা করেন। এনিওয়েজ, তো এখন আসেন, সে তাহলে এই যে ব্রিক বাই ব্রিক সে অ্যালিস একটা তার ইমাজিনারি একটা কিংডম, ম্যাজিক্যাল কিংডম বানানোর চেষ্টা করছে। সে সেখানে ফেইরি টেল টারেটস মানে বিশাল বিশাল যে দুর্গ ক্যাসেল, এটার চূড়া, ফায়ার ব্রিদিং ড্রাগনস, উইকেড উইচেস এবং গ্যালেন্ট হিরোজ। শি ইজ ক্রিয়েটিং অ্যান এনচ্যান্টিং ওয়ার্ল্ড। সে একটা খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ দুনিয়া, তার ইমাজিনারি দুনিয়া তৈরি করছে। Although she isn't aware of it, this fantasy is helping her to take her first steps towards her capacity for creativity. সে কিন্তু এই ব্যাপারে জানে না, বুঝতেছে না যে সেটা কি করতেছে, কিন্তু তার এই যে সে চিন্তা করে করে একটা তার ইমাজিনারি জগতে সে যা এগুলো করছে, এটা তার প্রথম ধাপ। তার যে ক্যাপাসিটি আছে ক্রিয়েটিভিটির, এইটার ব্যাপারে এটা তার প্রথম ধাপ, অ্যান্ড সো ইট উইল হ্যাভ ইম্পর্টেন্ট রিপারকাশনস ইন হার অ্যাডাল্ট লাইফ। সে ভবিষ্যতে যখন তার অ্যাডাল্ট লাইফে পৌঁছাবে, এগুলোর একটা প্রভাব তার এই অ্যাডাল্ট লাইফে পড়বে। এই রিপারকাশনস ফর এক্সাম্পল, এটা মানে কি? দেন বলছে ইউজুয়ালি রিপারকাশনস অ্যান আনইনটেন্ডেড কনসিকুয়েন্স অফ অ্যান ইভেন্ট অর অ্যাকশন। মানে আমি এটা চাই না, ইচ্ছাকৃত
কোনো কনসিকোয়েন্সেস না। যেমন এখানে বলা হচ্ছে রিপারকাশন শব্দটা কেন ব্যবহৃত হয়েছে, কারণ সে না জেনেই না বুঝেই একটা ক্রিয়েটিভ কাজ করছে যেটা তার অ্যাডাল্ট লাইফে একটা ভূমিকা রাখবে। আচ্ছা, এটা একটা প্যারাগ্রাফ মাথায় রাখেন যে একটা ইমাজিনারি লাইফের ব্যাপারে বলা হলো এবং কিভাবে না চাইতেই ক্রিয়েটিভিটিটার দিকে সে প্রথম ধাপ উপনীত হচ্ছে এবং এটা পরবর্তীতে তার জীবনে কিভাবে ভূমিকা রাখবে। আচ্ছা, minutes later Alice has abandoned the kingdom in favor of playing schools with her younger brother. When she bosses him around as his teacher, she is practicing how to regulate her emotions through pretense. আচ্ছা, কিছুক্ষণ পরেই অ্যালিস হ্যাজ অ্যাবান্ডন দ্য কিংডম, এই যে চিন্তা করতেছিল, এই যে সে একটা তার ম্যাজিক্যাল দুনিয়া বানাচ্ছিল, সে এখন তার ভাইয়ের সাথে, ইয়াঙ্গার ব্রাদারের সাথে এখন সে স্কুল খেলবে, মানে সে টিচার, তার ভাই স্টুডেন্ট, এরকম একটা ব্যাপার। when she bosses him around as his teacher, সে যখন মানে তার ভাইয়ের উপরে সে এখন টিচারের রোল প্লে করছে, she is practicing how to regulate her emotions through pretense. এই যে pretense শব্দটার মানে কি আমরা একটু দেখি। an attempt to make something that is not the case appear true, মানে সে প্রিটেন্ড করি না আমরা, এই প্রিটেন্স শব্দটা ওখান থেকে আর কি। আচ্ছা, তো বলছে এখন সে তার ভাইয়ের সাথে টিচার, স্কুল, ছাত্র এগুলো খেলছে। later on when they tire of this and settle down with a board game, she is learning about the need to follow rules and take turns with a partner. এবার আসেন সে তার ওই ফ্যান্টাসি জগৎ থেকে এবার তার ভাইয়ের সাথে খেলার পরে এরপরে সে বলছে যে এখন যখন তারা এটাতে হয়রান হয়ে গেল এটা খেলতে খেলতে, এখন তারা একটা বোর্ড গেম খেলবে। ধরেন এই যে আছে না দাবা, লুডু, মনোপলি বা এই জাতীয় যেসব বোর্ড গেম আছে সেগুলো সে খেলবে। এখন আসেন শি ইজ লার্নিং অ্যাবাউট দ্য নিড টু ফলো রুলস, এখন সে কিভাবে রুল ফলো করতে হবে, এবং টেক টার্নস উইথ আ পার্টনার, ধরেন আমার পালা কখন আসবে, তার পালা কখন আসবে, এই ধরনের একটা ব্যাপার সে প্রত্যক্ষ করছে। অ্যালিস কিন্তু 6 বছর বয়সের একটা বাচ্চা, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে আসেন বলছে প্লে ইন অল ইটস রিচ ভ্যারাইটি ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট অ্যাচিভমেন্টস অফ দি হিউম্যান স্পিসিজ, সেজ ডক্টর ডেভিড হোয়াইটব্রেড ফ্রম দি ফ্যাকাল্টি অফ এডুকেশন অ্যাট দি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, ইউকে। এই ডক্টর ডেভিড হোয়াইটব্রেড উনি বলছেন প্লে ইন অল ইটস রিচ ভ্যারাইটি ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট অ্যাচিভমেন্টস অফ দি হিউম্যান স্পিসিজ। এই যে বিভিন্ন রকম খেলাধুলা, মানে সমস্ত রকম ভ্যারাইটি যে খেলাধুলা, এগুলো একটা সে হাইয়েস্ট অ্যাচিভমেন্ট বলছে হিউম্যান স্পিসিজের। It underpins how we developed as intellectual, problem-solving adults and is crucial to our success as a highly adaptive species. দেখেন, underpin শব্দটার মানে আমি জানি না, underpin শব্দটার মানে দেখি, support a building or other structure from below by laying a solid foundation below. তো আন্ডারপিন মানে এটা একটা ভিত্তি তৈরি করা। বলছে ইট আন্ডারপিনস হাউ উই ডেভেলপ অ্যাজ ইন্টেলেকচুয়াল প্রবলেম সলভিং অ্যাডাল্টস। আমরা এই যে খেলাধুলার মাধ্যমে, এই যে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমরা কিন্তু ভবিষ্যতে কিভাবে ইন্টেলেকচুয়াল এবং প্রবলেম সলভিং অ্যাডাল্ট হব সেইটার একটা ভিত্তি এটা তৈরি করে, এবং ইজ ক্রুশাল টু আওয়ার সাকসেস অ্যাজ আ হাইলি অ্যাডাপটিভ স্পেসিস, এবং এটা আমাদের হাইলি অ্যাডাপটিভ স্পেসিস হিসেবে যে আমাদের এটা একটা খুবই ক্রুশাল এইরকম খেলাধুলা। আচ্ছা, তারপরে বলছে recognizing the importance of play is not new. Over 2 millennia ago, the Greek philosopher Plato extolled its virtues as a means of developing skills for adult life, and ideas about play-based learning have been developing since the 19th century. এই extolled শব্দটার মানে জানান আমাকে? আচ্ছা, আমি খুলে দিছি, কেউ একজন জানান এই শব্দটার মানে কি? চমৎকার। আচ্ছা, এখন আসেন, হ্যাঁ এই যে খালেদ ঠিক বলেছেন যে প্রেইজড, হ্যাঁ এখানে বলছে প্রেইজ এনথুসিয়াস্টিক্যালি,
খুব মানে স্বতঃস্ফূর্ততার সাথে এটার প্রশংসা করা। বলছে এই যে ডেভিড হোয়াইটব্রেড যে বললেন যে এই খেলাধুলার যে ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা বলছে এটা কিন্তু কোনো নতুন জিনিস না, যে এই যে রেকগনিশনটা ডেভিড হোয়াইটব্রেড করলেন এটা কোনো নতুন ব্যাপার না। এটা 2 মিলেনিয়া অ্যাগো গ্রিক ফিলোসফার প্লেটো এটার ব্যাপারে খুব প্রশংসা করেছেন, যে এগুলো যে মানুষের অ্যাডাল্ট লাইফে স্কিল ডেভেলপ করতে হেল্প করে। এবং এই প্লে বেসড লার্নিং, এই প্লে বেসড লার্নিংয়ের ব্যাপারটা থেকে ডেভেলপ শুরু হয়েছে 90th সেঞ্চুরি থেকে কিন্তু এইসব ডেভেলপমেন্ট শুরু হচ্ছে। আচ্ছা, আমরা আবার আরেকবার একটু দেখি। আমরা এখানে দেখলাম প্রথম প্যারাগ্রাফে ব্রিক বাই ব্রিক কীভাবে অ্যালিস একটা ম্যাজিক্যাল কিংডম বানাচ্ছে, এবং সে না চাইতেই এটা যে ভবিষ্যতে তার অ্যাডাল্ট লাইফে কীভাবে হেল্প করবে এই যে ক্রিয়েটিভিটি তৈরি করতে। তারপরে আমরা দেখলাম অ্যালিস কীভাবে এবার তার ছোট ভাইয়ের সাথে স্কুল খেলছে, তারপরে সে একটা বোর্ড গেম খেলছে, হ্যাঁ, যেখানে সে শিখছে যে তার কীভাবে রুল ফলো করতে হয় এবং তার পালা যখন আসবে সেটার জন্য ওয়েট করতে হয় একটা পার্টনারের সাথে। আচ্ছা, তারপরে এখানে ডেভিড হোয়াইটব্রেডের একটা উক্তি পেলাম যে সে বলছে যে এটা একটা হাইয়েস্ট অ্যাচিভমেন্ট অফ হিউম্যান স্পেসিস। কেন? ইট আন্ডারপিনস how we develop as intellectual problem solving adults and crucial to our success as a highly adaptive species. এইগুলো পড়লাম। তারপরে আমরা জানলাম যে এই যে রেকগনিশনটা ডেভিড হোয়াইটব্রেডের মাধ্যমে আসলো, এটা নতুন না, এটা অনেক আগে থেকে প্লেটো এটার প্রশংসা করেছে, এবং 90th সেঞ্চুরি থেকেই কিন্তু এই প্লে বেসড লার্নিংয়ের একটা ডেভেলপমেন্ট শুরু হয়েছে। আচ্ছা, এবার বাট we live in changing times, and Whitebread is mindful of a worldwide decline in play, pointing out that over half the people in the world now live in cities. সে বলছে এখন কিন্তু সময় পরিবর্তিত হচ্ছে। হোয়াইটব্রেড বলছে যে একটা ওয়ার্ল্ড ওয়াইড ডিক্লাইন হচ্ছে এইসব খেলাধুলায়। বলছে এখন শহরে বাস করে ওভার হাফ আ মিলিয়ন পিপল। pointing out that over half the people in the world now live in the cities, মানে এখন বিশ্বের অর্ধেক জনবসতি শহরে বাস করে। তারপর বলছে the opportunities for free play which I experienced almost every day of my childhood are becoming increasingly scarce. এই যে একটা ফ্রি খেলাধুলার যে ব্যাপার স্যাপার ছিল, যেটা হোয়াইটব্রেড এক্সপিরিয়েন্স করেছিলেন তার সময়ে, সেটা এখন কিন্তু খুবই ইনক্রিজিংলি স্কার্স, এটা আর পাওয়া যাচ্ছে না, অভাব। Outdoor plays is curtailed by perceptions of risk to do with traffic, as well as parents' increased wish to protect their children from being the victim of crime, and by the emphasis on earlier is better, which is leading to greater competition in academic learning and schools. আচ্ছা, এখন বলছে যে এই অপরচুনিটি, ফ্রি প্লেয়ার অপরচুনিটি হারিয়ে যাচ্ছে, যেটা সে হোয়াইটব্রেড বলছে সে ছোটবেলায় পেয়েছিল। তারপর বলছে আউটডোর প্লে ইজ কার্টেলড। এই যে দেখেন, কার্টেল শব্দের মানে কি বলেন তো কেউ? কার্টেল শব্দের মানে কি? কার্টেল এই শব্দটার মানে কি? চমৎকার খালেদ। আর মজার একটা বিষয় খেয়াল করেছেন তো, আমরা যখন রিডিং প্র্যাকটিসের কোনো ভিডিও করি তখন আমাদের দর্শক পাওয়া যায় না। এখন দর্শক পাওয়া যায় না, প্লাস আমাদের পার্টিসিপেশন রেট অনেক কম থাকে। আর যদি আমি এখন এই যে কিছুক্ষণ পরে, আমি এটা পরীক্ষামূলক আপনাদের আজকে প্রমাণ করব, কিছুক্ষণ পরে এই ভিডিও শেষ করে আমি শুধু কথা বলবো, হ্যাঁ, সেই কথাগুলো দেখবেন আমি এখানে অনেকজন আমি ভিউয়ার্স পাবো এবং অনেক পার্টিসিপেশন পাবো। এটা ঠিক না, হ্যাঁ, মানুষজন কিন্তু কখনো পরিশ্রম করতে চায় না। আমি যখনই বলি রিডিংয়ের জন্য আমাদের পরিশ্রম করতে হবে, আমি যে ক্লাসগুলো মানে এই যে ভিডিওগুলো করছি এগুলোতে পার্টিসিপেট করতে হবে, পাওয়া যাচ্ছে না। এনিওয়েজ, এটা আমি প্রতি রিডিং ভিডিওতেই একবার করে বলি। আচ্ছা, কার্টেল মানে রিডিউস ইন অ্যান এক্সটেন্ট অর কোয়ান্টিটি, হ্যাঁ, একটা ইম্পোজ আর রেস্ট্রিকশন। তো বলছে আউটডোর প্লে এগুলো কমে যাচ্ছে, কার্টেল বাই পারসেপশনস অফ রিস্ক টু ডু উইথ ট্রাফিক। মনে করেন যে এই ট্রাফিকের জ্বালায় ভয়ে কেউ বাইরের খেলাধুলো কমে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেন্টস ইনক্রিজ উইশ টু প্রোটেক্ট দেয়ার চিলড্রেন ফ্রম বিং দ্য ভিকটিমস অফ ক্রাইম।
কোনো অপরাধে যাতে না জড়ায় পড়ে বা অপরাধের যাতে ভিকটিম না হয়, এই জন্য এই যে প্রোটেক্টিভ একটা প্যারেন্টসদের মেন্টালিটি, এটার জন্য বাচ্চাদের বাইরে খেলাধুলা কমে যাচ্ছে। অ্যান্ড বাই দ্য এমফাসিস অন আর্লিয়ার ইজ বেটার উইচ ইজ লিডিং টু গ্রেটার কম্পিটিশন ইন একাডেমিক লার্নিং অ্যান্ড স্কুলস। তো দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলাধুলার সময়টা এখন কোথায়, বাচ্চাদের উপর পড়াশোনার জন্যই এত প্রেশার চলতেছে যে আর্লিয়ার ইজ বেটার, আগে আগে তাড়াতাড়ি শিখে ফেললে ভালো। এই জন্য তাদের সারাক্ষণ এই লার্নিং, একাডেমিক লার্নিং এবং স্কুলের মধ্যেই তারা ব্যস্ত। আচ্ছা, তো এই কথাটা এখানে বলা হলো যে আমরা একটা চেঞ্জিং টাইমে বসবাস করছি। হোয়াইট ব্রেড বলছে যে এখন দুনিয়ার অর্ধেক মানুষই শহরে বাস করে, বাইরের খেলাধুলার সময় তাদের নাই। কারণ হচ্ছে একটা হলো ট্রাফিক, একটা হচ্ছে ক্রাইম, আর একটা হচ্ছে তাদের একাডেমিক পড়াশোনা আগে আগে শিখতে হবে, এই জন্য। আচ্ছা, international bodies like the United Nations and the European Union have begun to develop policies concerned with children's right to play and to consider implications for leisure facilities and educational programs. But what they often lack is the evidence to base policies on. বলছে কি, এই যে যেমন ধরেন এই যে এখন যেহেতু সুযোগ কমে যাচ্ছে বাইরে খেলাধুলার, তো বলছে ইন্টারন্যাশনাল বডিজ লাইক ইউনাইটেড নেশনস বলেন বা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারা শুরু করেছে কি, হ্যাভ বিগান টু ডেভেলপ পলিসিস কনসার্নড উইথ চিলড্রেন্স রাইট টু প্লে। এই যে বাচ্চাদের খেলাধুলার যে অধিকার, এগুলো নিয়ে তারা অনেক পলিসি বানানো শুরু করেছে, এবং তারা টু কনসিডার ইমপ্লিকেশনস অফ লিজার ফ্যাসিলিটিস অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম, এগুলোর অনেক ইমপ্লিকেশন তারা কনসিডার করছে। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, বাট হোয়াট দে অফেন ল্যাক ইজ দ্য এভিডেন্স টু বেস পলিসিজ অন। এই যে তারা পলিসিটা বানাচ্ছে, এটা কিসের উপর ভিত্তি করে বানাবে, সেই ভিত্তিটার কিছু অভাব তাদের আছে। ভিত্তির অভাব মানে যেমন ধরেন কথার কথা, যদি বাচ্চাদের এই যে খেলাধুলায় যে তাদের আসলে উপকার আছে, সেটার যে প্রমাণ, মানে রিসার্চ বা গবেষণালব্ধ যদি কোনো প্রমাণ তারা পেত, তাহলে তারা পলিসিটা শক্ত করে বানাতে পারতো যে হ্যাঁ, অবশ্যই বাচ্চাদের এখন এভাবে পড়াশোনার চাপ না দিয়ে তাদেরকে খেলাধুলার দিকে মনোযোগী করুন, যাতে করে বাচ্চাদের মানসিক বিকাশে সাহায্য হয়। তো এই জিনিসটা তারা পাচ্ছে না, এই যে পলিসি বানাবে সেটার ভিত্তিটা তারা, এভিডেন্স তারা পাচ্ছে না। আচ্ছা, the type of play we are interested in is child initiated, spontaneous and unpredictable. But as soon as you ask a 5-year-old to play, then you as the researcher have intervened, explains Dr. Sarah Baker. And we want to know what the long-term impact of play is. It's a real challenge. আচ্ছা, এখানে বলছে যে the type of play we are interested in is child initiated, spontaneous and unpredictable. একজন রিসার্চার সারা বেকার, উনি বলছেন কি যে উনি একটা ধরনের খেলা থেকে একটা গবেষণা করতে চান, যেই খেলাটা বাচ্চারাই শুরু করছে, যেটা স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস। এই যে স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, এবং আনপ্রেডিক্টেবল, এটা প্রেডিক্ট করা যাচ্ছে না বাচ্চারা এখন কি খেলবে, কি করবে, এর পরের মুভ কি হবে, এটা জানে না। তো কিন্তু উনি বলছেন যে অ্যাজ সুন অ্যাজ ইউ আস্ক আ 5-year-old টু প্লে, তো যখন আপনি ধরেন একজন রিসার্চার, একটা বাচ্চার খেলাকে আপনি রিসার্চ করবেন, তো বাচ্চার একটা কাছে গিয়ে বললেন, 5 বছরের একটা বাচ্চার কাছে গিয়ে বললেন যে বাবা খেলো, তো তখনই তুমি একজন রিসার্চার হিসেবে একটা ইন্টারভিন করলা। এই যে ইন্টারভিন শব্দের মানে জানান আমাকে কেউ? ইন্টারভিন শব্দের মানে কি? হস্তক্ষেপ, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, অরুদ্ধ তারেক, চমৎকার। আমাদের আনিসুর রহমান এবং সাব্বির আহমেদ, তাহির কিং, আপনারা দেখছেন, চমৎকার। আচ্ছা, হ্যাঁ, তো তখন আপনি হস্তক্ষেপ করলেন, তখন আর ওই বাচ্চার যে স্পন্টেনিয়াস চাইল্ড ইনিশিয়েটেড যে খেলাটা ছিল আনপ্রেডিক্টেবল, সেটা আর থাকলো না। আচ্ছা, যাই হোক, অ্যান্ড সারা আমি বাকের বলে ফেলি এটাকে। আচ্ছা, হ্যাঁ, ইন্টারফেয়ার, রাইট, খালেদ, হ্যাঁ। তারপরে অ্যান্ড উই ওয়ান্ট টু নো হোয়াট দ্য লং টার্ম ইম্প্যাক্ট অফ প্লে ইজ, ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। তো সারা বেকার বলছেন যে অথচ আমরা কিন্তু জানতে চাই যে লং টার্ম ইম্প্যাক্টটা কী, এই যে খেলাধুলার লং টার্ম ইম্প্যাক্টটা কী। ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ উনি এর আগেই ব্যাখ্যা করলেন যে বাচ্চাদেরকে যদি
নিজে নিজে খেলতে দেওয়া হতো, ওখান থেকে রিসার্চটা করা যেত, সেটা ভালো হতো। কিন্তু আমি মনে করেন একটা সুন্দর সেট আপে রিসার্চ করছি, একটা বাচ্চাকে এনে বললাম বাবা খেলো এখন, তাইলে এটা আবার খুবই ডিফিকাল্ট হয়ে যায়, ওই বাচ্চাটাকে সেলফ ইনিশিয়েটেড এবং স্পন্টেনিয়াস খেলাটা হয় না। যাই হোক, সারা বেকার এই কথা বললেন। এখন ডক্টর জেনি গিবসন এগ্রিজ, পয়েন্টিং আউট দ্যাট although some of the steps in the puzzle of how and why play is important have been looked at, there is very little data on the impact it has on the child's later life. ডক্টর গিবসন এগ্রি করছেন এটার সাথে যে হ্যাঁ, কিভাবে স্টেপস ইন দ্য পাজল অফ হাউ, কিভাবে পাজলটা খেলবে, কেন খেলবে, এগুলোর তো মোটামুটি এগুলোর ব্যাপারে জানা গেছে, এটা কেন ইম্পর্টেন্ট সেগুলো জানা গেছে, কিন্তু দেয়ার ইজ ভেরি লিটল ডেটা অন দ্য ইম্প্যাক্ট ইট হ্যাজ অন দ্য চাইল্ডস লেটার লাইফ। কিভাবে এভাবে খেললে এটার কি পরিণত হবে বাচ্চাটার পরবর্তী জীবনে, এগুলো নিয়ে কিন্তু খুব কমই ডেটা আছে। এগুলো কথা কেন হচ্ছে মনে আছে তো? এগুলো কথা হচ্ছে এই যে আমাদের ইন্টারন্যাশনাল বডিজদের কথা হচ্ছিল, যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং কি বলে ইউনাইটেড নেশনস, তারা বাচ্চাদের খেলা রাইট টু প্লে, চিলড্রেন্স রাইট টু প্লে, এটার ব্যাপারে পলিসি বানাচ্ছে। কিন্তু তাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে যে হোয়াট দে অফেন ল্যাক ইজ দ্য এভিডেন্স টু বেস পলিসিজ অন। তারা যে পলিসিটা কিসের ভিত্তিতে, কি প্রমাণের ভিত্তিতে বানাবেন, সেই পলিসিটা পাচ্ছে না। তো এরপরে এই যে ডক্টরদের কথা আসছে যারা এগুলো নিয়ে গবেষণা করছেন, তারা তাদের প্রবলেমগুলো বলছেন যে বাচ্চাটাকে আমি যদি খেলতে বলি তখন এটা ঠিকমতো হয় না, বোঝা যায় না। জেনি গিবসনও বলছেন যে আমরা দেয়ার ইজ ভেরি লিটল ডেটা অন দ্য ইম্প্যাক্ট ইট হ্যাজ অন দ্য চাইল্ডস লিটল লাইফ। তো যাই হোক, now thanks to the university's new center for research on play in education, development and learning, এটাকে পেডাল বলা হচ্ছে সংক্ষেপে, কি হচ্ছে, Whitebread, Baker, Gibson and a team of researchers hope to provide evidence on the role played by play in how a child develops. এখন এই যে এত আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড নেশনসের কথা শুনলাম, ডক্টরদের কাছ থেকে প্রবলেম শুনলাম, এখন আসেন একটা নতুন রিসার্চ সেন্টার খোলা হয়েছে যেটার নাম হলো সেন্টার ফর রিসার্চ অন প্লে ইন এডুকেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। এডুকেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিংয়ে এই খেলাধুলার কি প্রভাব আছে সেগুলোর ব্যাপারে একটা রিসার্চ হবে। এখানে হোয়াইটব্রেড আছেন, বেকার আছেন, গিবসন আছেন এবং একটা টিম অফ রিসার্চার আছেন। তারা হোপ টু প্রোভাইড এভিডেন্স অন দি রোল প্লেড বাই প্লে ইন হাউ আ চাইল্ড ডেভেলপস। এই যে খেলাধুলার কি প্রভাব, তারা এটার প্রমাণ, খেলাধুলার বাচ্চাদের উপর কি প্রভাব, এটার প্রমাণ তারা আশা করছেন, দে হোপ টু প্রোভাইড এভিডেন্স, এটা দিতে পারবেন। A strong possibility is that play supports the early development of children's self-control. একটা সম্ভাবনা এটা আছে যে বাচ্চার সেলফ কন্ট্রোল, এইটার একটা আর্লি ডেভেলপমেন্ট হয় এইসব খেলাধুলা দ্বারা। বেকার এক্সপ্লেইন করছেন, দিস ইজ আওয়ার এবিলিটি টু ডেভেলপ অ্যাওয়ারনেস অফ আওয়ার ওন থিঙ্কিং প্রোগ্রেসেস। ইট ইনফ্লুয়েন্সেস হাউ ইফেক্টিভলি উই গো অ্যাবাউট আন্ডারটেকিং চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস। তিনি আরও বলছেন যে দিস ইজ আওয়ার এবিলিটি টু ডেভেলপ অ্যাওয়ারনেস, এই যে সেলফ কন্ট্রোলের ব্যাপারটা, উনি বলছেন যে এটা একটা হলো আমরা সেলফ অ্যাওয়ারনেস, আমাদের ওন থিঙ্কিং প্রোগ্রেসেস, এটা আমাদের কিভাবে আমরা ইফেক্টিভলি থিঙ্ক করব, কিভাবে চ্যালেঞ্জ নিব, চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি নিব, এই সব জিনিসপত্র আমাদের হেল্প করে এই খেলাধুলা। In a study carried out by Baker with toddlers and young preschoolers, she found that children with greater self-control solved problems more quickly when exploring an unfamiliar setup requiring scientific reasoning. এবার উনি একটা, এই যে বেকার, উনি টডলার এবং এই যে যারা হামাগুড়ি দিয়ে হাঁটে এখান থেকে শুরু করে ইয়াং প্রি স্কুলার্স, মানে আগে স্কুলের আগে একদম ধরেন 2-4 বছরের বাচ্চা, এদের নিয়ে উনি একটা রিসার্চ করলেন, স্টাডি করলেন। তিনি দেখলেন যে চিলড্রেন উইথ গ্রেটার সেলফ কন্ট্রোল সলভড প্রবলেমস মোর কুইকলি when exploring an unfamiliar setup requiring scientific reasoning. This sort of evidence makes us think that giving children the chance to play will make them more successful problem solvers in the long run. তাহলে উনি এখান থেকে একটা প্রমাণ দিচ্ছেন যে বাচ্চাদের যদি চান্স দেওয়া হয় খেলার, তাহলে কিন্তু তারা প্রবলেম সলভার হিসাবে লং রানে সাকসেসফুল হবে। আচ্ছা, if playful experiences do facilitate this aspect of development, say the researchers, it could be extremely significant for educational practices,
because the ability to self-regulate has been shown to be a key predictor of academic performance. বলছে if playful experiences do facilitate this aspect of development, say the researchers বলছেন, it could be extremely significant for educational practices. আমাদের যদি আমরা এই যে খেলাধুলা প্লেফুল এক্সপিরিয়েন্স থেকে কী ধরনের ডেভেলপমেন্ট হয় এটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের এডুকেশনাল প্র্যাকটিসের জন্য খুবই সিগনিফিকেন্ট হবে। কেন? বিকজ দ্য এবিলিটি টু সেলফ রেগুলেট হ্যাজ বিন শোন টু বি আ কি প্রেডিক্টর অফ অ্যাকাডেমিক পারফরমেন্স। অ্যাকাডেমিক পারফরমেন্সের একটা কি প্রেডিক্টর হলো সেলফ রেগুলেটরি যে একটা আমাদের এবিলিটি আছে সেই জিনিসটা। আচ্ছা, গিবসন বলছেন playful behavior is also an important indicator of healthy social and emotional development. In my previous research, I investigated how observing children at play can give us important clues about their well-being and can even be useful in the diagnosis of neurodevelopmental disorders like autism. গিবসন এবার অ্যাড করছেন আমাদের এই সারা বেকারের সাথে, প্লেফুল বিহেভিয়ার ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ হেলদি সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। একটা বাচ্চা একটা প্লেফুল বিহেভিয়ার এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর তার হেলদি সোশ্যাল একটা সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট যে তার হেলদি আছে এই ব্যাপারটার জন্য। ইন মাই প্রিভিয়াস রিসার্চ আই ইনভেস্টিগেটেড হাউ অবজার্ভিং চিলড্রেন অ্যাট প্লে ক্যান গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ অ্যাবাউট দেয়ার ওয়েলবিং অ্যান্ড ক্যান ইভেন বি ইউজফুল ইন দ্য ডায়াগনোসিস অফ নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার্স লাইক অটিজম। একটা বাচ্চার খেলার যে একটা প্লেফুল বিহেভিয়ার আছে কিনা বা একটা বাচ্চাকে খেলতে দেখে এটাও অনেক সময় ক্লু দেয় যে এই বাচ্চাটার নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার যেমন অটিজম আছে কি নাই এটা ডায়াগনোসিস করতেও হেল্প করে। আবারও আগেরগুলো ভুলে যাবেন না, আগে আমরা এই কথাগুলো এই যে ডক্টরদের রিসার্চের কথাগুলো আনছিলাম ইন্টারন্যাশনাল বডি, ইউনাইটেড নেশনস এবং ইউরোপিয়ান ইউনিয়নের কথা থেকে, যে তারা যে পলিসি বানাচ্ছে এই পলিসিটা কিসের উপর ভিত্তি করে বানাবে, বাট হোয়াট দে অফেন ল্যাক ইজ দ্য এভিডেন্স টু বেস পলিসিজ অন। এই পলিসিসগুলো কিসের ভিত্তিতে বানাবে সেটার জন্য অনেক এভিডেন্সের সমস্যা। তো সেইখানে সমস্যাগুলো কি কি আমাদের ডক্টর সারা বেকার এবং জেনি গিবসন ওনারা দুজন তাদের প্রবলেমগুলো বলেছেন। তারপরে আমরা এখন যে প্রবলেমগুলোর সমাধান যে এই যে পেডাল যেটার মাধ্যমে আমাদের রিসার্চগুলো হচ্ছে সেই রিসার্চের রেজাল্টগুলো বলা হচ্ছে যে এই যে এখন এভিডেন্স আসছে সামনে। এমনকি সারা বেকার তো কিছু এভিডেন্স দিলেন টডলার্স এবং প্রি স্কুল এদের উপর গবেষণা করে। তারপরে গিবসনও একটা অনেক ভালো একটা তথ্য দিচ্ছেন যে এই প্লেফুল বিহেভিয়ারের উপর ভিত্তি করে সে কিন্তু তাদের হেলদি সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট এবং তাদের নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার আছে কি না এই ধরনের জিনিসগুলো তিনি বের করতে পারেন। আচ্ছা, Whitebread's recent research has involved developing a play-based approach to supporting children's writing. এবার আসেন বাচ্চাদের একটা রাইটিংয়ের সাপোর্ট দেওয়ার জন্য উনি একটা প্লে-বেসড অ্যাপ্রোচ উনি ডেভেলপ করেছেন। Many primary school children find writing difficult, but we showed in a previous study that a playful stimulus was far more effective than an instrumental one. উনি বলছেন যে অনেক প্রাইমারি স্কুলের বাচ্চারা বলে যে আমরা রাইটিং খুব কঠিন লাগে। তো উনি একটা প্রিভিয়াস স্টাডিতে দেখিয়েছেন যে একটা যদি খেলার ছলে তাদেরকে লিখতে দেওয়া হয় সেটার রেজাল্টটা অনেক বেশি ইফেক্টিভ ছিল ইনস্ট্রাকশনাল ওয়ান। মানে আমি যদি ইনস্ট্রাকশন দিই তুমি এটা লিখো, এটা লিখো, এটা লিখো, ধরো আমি বললাম যে তোমরা আজকে একটা নাটক লিখো, এই নাটকে এই ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার এভাবে করে লিখো। তো এইভাবে না করে আমরা যদি তাদের একটা খেলার ছলে লিখতে বলতাম সেটা উনি দেখিয়েছেন স্টাডিতে যে কত ভালো রেজাল্ট হয়েছে ওটাতে। কীরকম? Children wrote longer and better structured stories when they first played with dolls representing characters in the story. এবার উনি বাচ্চাদেরকে কিছু পুতুল দিয়ে উনি বলেছেন যে এই হলো এই ক্যারেক্টার হলো এই প্লে এভাবে করছে তারা। এই ডলগুলোকে নিয়ে যখন তাদেরকে লিখতে দেওয়া হয়েছে, ডলগুলো যখন ওখানে উপস্থিত ছিল, তারা অনেক বেশি লঙ্গার এবং বেটার স্ট্রাকচার স্টোরি লিখেছে। ইন দ্য লেটেস্ট স্টাডি চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি উইথ লেগো। আর আগের এটাতে এটা দেখিয়েছেন, আর লেটেস্ট যে স্টাডি ছিল সেখানে উনি দেখিয়েছেন চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দি স্টোরি উইথ লেগো। তো চিনে নিও যে আমরা যে লেগো খেলতাম ছোটোবেলায় একটার সাথে একটা এই কালার্ড প্লাস্টিক বিল্ডিং ব্লকস অ্যান্ড আদার পিসেস দ্যাট ক্যান বি জয়েন্ট টুগেদার, লেগো খেলা যেটা খেলতাম আমরা লেগো সেট দিয়ে। তো বলছে এই লেগো সেট দিয়েও উনি যখন করলেন লেখার ব্যাপারটা উনি করলেন
বাচ্চাদেরকে লেখার ব্যাপারে আগ্রহী করলেন। তো এটার রেজাল্টটা অনেক বেশি ভালো ছিল। মেনি টিচার্স কমেন্টেড দ্যাট দে হ্যাড অলওয়েজ প্রিভিয়াসলি হ্যাড চিলড্রেন সেইং দে ডিডন্ট নো হোয়াট টু রাইট অ্যাবাউট। কিন্তু অনেক টিচার কিন্তু কমেন্ট করেছেন যে ধরেন কোনো টিচার যদি ক্লাসে তাদেরকে বলতো যে এখন তোমরা এই ব্যাপারে লিখো, কোনো একটা ইনস্ট্রাকশনমূলক যখন ক্লাসটা হয় তখন বাচ্চারা অনেক সময় বলতো আমি জানি না আমি কী লিখবো, অনেকেই লিখতে পারতো না। কিন্তু যখন তাদেরকে একটা খেলার ছলে একটা প্লেফুল অ্যাপ্রোচে তাদেরকে লিখতে দেওয়া হলো, তারা অনেক ভালো লিখলো। With the Lego building, however, not a single child said this through the whole year of the project. অথচ যেখানে বাচ্চারা ইনস্ট্রাকশনাল সেটআপে বলে যে না আমরা পারি না, কি লিখবো বুঝি না, অথচ লেগো বিল্ডিং এর সাথে যখন তাদেরকে খেলতে খেলতে লিখতে বলা হয়েছে, কোনো একটা বাচ্চাও এটা বলে নাই থ্রু আউট দ্য ইয়ার, একটা বাচ্চাও পুরো বছরে বলে নাই যে আমি কি লিখবো জানি না বা লিখতে পারছি না। তারা কিন্তু খুব সুন্দর ওয়েল স্ট্রাকচার লিখে গেছেন। আচ্ছা, তো হোয়াইট ব্রেড হু ডিরেক্টস পেডাল মানে ওই যে রিসার্চ ইয়েটা, trained as a primary school teacher in the early 1970s when, as he describes, the teaching of young children was largely a quiet backwater, untroubled by any serious intellectual debate or controversy. Now the landscape is very different, with hotly debated topics such as school starting age. উনি বলছেন, হোয়াইট ব্রেড বলছেন যে উনি কিন্তু ডিরেক্টর ওই রিসার্চ সেন্টারটার, পেডালের ডিরেক্টর। উনি কিন্তু একসময় 1970-এর দিকে উনি একজন প্রাইমারি স্কুল টিচার হিসেবে ট্রেন ছিলেন। উনি বলতেন যে এই টিচিং অফ ইয়াং চিলড্রেন ওয়াজ লার্জলি আ কোয়াইট ব্যাকওয়াটার। ব্যাকওয়াটার বুঝছেন, যে ধরেন নদীর এমন একটা অংশ থাকে না যেটা ধরেন ওই নদীর মূল স্রোতের দ্বারা প্রভাবিত না, ছিমছাম ওটা চুপচাপ পড়ে আছে। মানে সবাই ধরেন বাচ্চাদের সেকেন্ডারি স্কুল বা এর উপরের এডুকেশন নিয়ে খুব বেশি চিন্তিত, প্রাইমারি লেভেলে কেউ খুব একটা চিন্তা করতো না। এটা কোয়াইট নিশ্চুপ ব্যাকওয়াটার হিসাবেই থাকতো, আনট্রাবলড বাই এনি সিরিয়াস ইন্টেলেকচুয়াল ডিবেট অর কন্ট্রোভার্সি। এটা নিয়ে কোনো রকম ইন্টেলেকচুয়াল ডিবেট হতো না, কন্ট্রোভার্সি হতো না। কিন্তু উনি বলছেন যে এখন চিত্র পাল্টে গেছে, নাও দ্য ল্যান্ডস্কেপ ইজ ভেরি ডিফারেন্ট উইথ হটলি ডিবেটেড টপিক সাচ এজ স্কুল স্টার্টিং এজ। একদম স্কুল স্টার্টিং এজ থেকেই এটা একটা বিশাল ইন্টেলেকচুয়াল ডিবেটের বিষয় হয়ে গেছে। আচ্ছা, somehow the importance of play has been lost in recent decades. It's regarded as something trivial. Trivial শব্দের মানে কি জানেন তো, বলেন তো কেউ? Trivial শব্দের মানে কি? ট্রিভিয়াল শব্দের মানে কি? অরুদ্ধ তারেক বলছেন যে তুচ্ছ। হ্যাঁ, খালেদ বলছেন পোর। তানভীর ভাইয়া, I can find out the answer given time from every time. ইশরাত লাইলা তুচ্ছ বলছেন। তানভীরের একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটার জবাব হয়তো আমরা শেষে দিব যদি মনে থাকে আমার। আচ্ছা হ্যাঁ, তাহলে বলছে যে somehow the importance of play has been lost in recent decades. আসলে কোনো না কোনোভাবে এই ইয়েটা, হ্যাঁ ইশরাত লাইলা বুঝছি, তুচ্ছ। তো এটার ইম্পর্টেন্সটা এখনকার শতাব্দীতে বেশ কমে গেছে। ইটস রিগার্ডেড অ্যাজ সামথিং ট্রিভিয়াল। হ্যাঁ, হিমেল রায়হান, খালেদ, ইয়েস। এটা খুবই একটা তুচ্ছ একটা ব্যাপার, খেলাধুলার আবার কি ইম্পর্টেন্স, অর ইভেন অ্যাজ সামথিং নেগেটিভ দ্যাট কন্ট্রাক্টস উইথ ওয়ার্ক। মানে কাজের একটা উল্টা, এটা কাজের কাজ তো কিছু হচ্ছে না, কি খেলাধুলা, এরকম ধরনের ভাবা হয়। Let's not lose sight of its benefit and the fundamental contributions it makes to human achievements in the arts, science, and technology. Let's make sure children have a rich diet of play experiences. তো উনাদের একটা বক্তব্য হলো এটাই যে এখনকার সময়ে বাচ্চাদের খেলাধুলার ইম্পর্টেন্স একদম কমে গেছে, এমনকি এটাকে খুবই একটা তুচ্ছ নগণ্য বিষয় হিসাবে ভাবা হচ্ছে, এবং কখনো কখনো তো এটাকে একটা নেতিবাচক বিষয়, যে খেলাধুলা এটা কি কোনো কাজ হইলো, এরকমভাবে বলা হচ্ছে। তারপরে বলছে যে আসুন আমরা এটার যে বেনিফিটগুলো সেটার ব্যাপারে ভুলে না যাই, এবং এটার যে ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন আছে খেলার,
হিউম্যান অ্যাচিভমেন্ট, এই যে আর্ট সায়েন্স এবং টেকনোলজি ব্যাপারে এই খেলাধুলার যে একটা কন্ট্রিবিউশন আছে এগুলো আমরা ভুলে না যাই। তারপরে তারা একটা শেষে লাইন বলছে যে লেটস মেক শিওর চিলড্রেন হ্যাভ আ রিচ ডায়েট অফ প্লে এক্সপিরিয়েন্সেস, তাদের ডায়েটের মধ্যে যাতে একটা প্লে এক্সপিরিয়েন্স থাকে এইটা আমরা মেক শিওর করি। সো আমাদের প্যাসেজটা ছিল এরকম যে একটা বাচ্চার কথা দিয়ে শুরু হয়েছিল যেখানে সে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড বানাচ্ছিল এবং না জেনেই সে তার ক্রিয়েটিভিটির দিকে স্টেপ পা বাড়াচ্ছিল এবং বলছে যে এটার একটা ইম্পর্টেন্ট রিপারকাশনস আছে তার অ্যাডাল্ট লাইফে। তারপরে আরও একটু উদাহরণ দেওয়া হলো সে এখান থেকে যখন স্কুল খেললো তার ভাইয়ের সাথে, তখন সে কী অবস্থা, এবং তারা এখানে যখন টায়ার্ড হয়ে গিয়ে একটা বোর্ড গেম খেলা শুরু করলো তখন সে নিউ রুল শিখছে, টেক টার্নস উইথ আ পার্টনার। তারপরেই ডেভিড হোয়াইটব্রেড বলছিলেন যে কিভাবে এই খেলাধুলা মানুষের ইন্টেলেকচুয়াল প্রবলেম সলভিং এর ব্যাপারে হেল্প করে এবং এটা কেন ক্রুশাল টু আওয়ার সাকসেস এজ আ হাইলি অ্যাডাপটিভ স্পেসিস। তারপরে এই কথা এসেছিল যে এটা শুধু এখনকার নতুন জিনিস না, এই যে রেকগনিশনটা এটা নতুন ব্যাপার না, এটা অনেক 2 মিলেনিয়া আগে গ্রিক যে ফিলোসফার প্লেটো উনিও এটার প্রশংসা করেছেন এবং 90th সেঞ্চুরির সেঞ্চুরি থেকে এই প্লে বেসড লার্নিংয়ের ব্যাপারে ডেভেলপমেন্ট শুরু হয়। তারপরে হোয়াইটব্রেড বলছেন যে আমরা আসলে এখনকার বিশ্বের অর্ধেক মানুষই শহরে থাকে, তো শহরে থাকার কারণে এই অপরচুনিটিস ফর ফ্রি প্লে বা আউটডোর গেমস এগুলো কিন্তু কার্টেলড হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, কারণ ট্রাফিকের ভয়, ক্রাইমের ভয় এবং বাচ্চাদের আর্লিয়ার ইজ বেটার এই মানসিকতা থেকে যে আগে শিখাই ফেলতে হবে সব কিছু, এই জন্য ওদের মানে স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি, মানে খেলাধুলা বাদ খালি পড়াশোনা তাদের উপরে চাপায় দেওয়া হচ্ছে। তারপরে আসলো ইন্টারন্যাশনাল বডিজ, এই চিত্রটার পরেই আসলো যে ইইউ এবং ইউএন এবং ইইউ কিভাবে তারা চিলড্রেন্স রাইট টু প্লে এর উপরে পলিসি বানানোর চেষ্টা করছেন, কিন্তু তারা একটা সমস্যায় ভুগতেছেন যে এই পলিসি যে বানাবে এটার প্রমাণটা কি দিবে যে বাচ্চাদের খেলাধুলার উপর যে অনেক আছে, খেলাধুলার প্রভাব যে অনেক ভালো, এটা তারা কিভাবে প্রমাণ করবে, এই একটা সমস্যায় তারা ভুগতেছিল। তারপর সমস্যাগুলো তুলে ধরা হলো যে ডক্টর সারা বেকার বলছেন যে সমস্যাটা কি হয়, যে একটা বাচ্চাকে যদি আমি বলি এখন খেলো তাহলে একটা সমস্যা হয়, ওইটা আর চাইল্ড ইনিশিয়েটেড, স্পন্টেনিয়াস এবং আনপ্রেডিক্টেবল থাকে না। তারপরে জেনি গিবসনও বলছেন যে হ্যাঁ আমাদের আসলে খুবই কম ডেটা আছে যে এই বাচ্চাদের খেলাধুলার যে ইম্প্যাক্ট বাচ্চাদের লেটার লাইফে খেলাধুলার ইম্প্যাক্টের আমরা খুব বেশি ডেটা নাই। তারপরে থ্যাঙ্কস টু ইউনিভার্সিটিজ নিউ সেন্টার ফর এই কেমব্রিজ ইউনিভার্সিটির একটা নতুন একটা রিসার্চ সেন্টার চালু হয়েছে যেটাকে আমরা পেডাল বলছি, মানে প্লে ইন এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, এই যে রিসার্চ সেন্টার, সেইটাতে হোয়াইটব্রেড, বেকার, গিবসন এবং টিম অফ রিসার্চার্স তারা বিভিন্নভাবে তারা আশাবাদী যে তারা এভিডেন্স প্রোভাইড করতে পারবেন অন দ্য রোল প্লেড বাই প্লে ইন হাউ আ চাইল্ড ডেভেলপস। তারপর ওনারা বিভিন্ন দিয়ে দেখিয়েছেন, প্রমাণাদি দিয়ে দেখিয়েছেন যে কীভাবে খেলাধুলা বাচ্চাদের প্রভাব বিস্তার করতে পারে। যেমন গিবসন আরও সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে বাচ্চাদের প্লেফুল আচরণ দিয়ে তাদের বিভিন্ন ডায়াগনোসিস করা যায়, যেমন নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার্সের ব্যাপার আছে কিনা এগুলো। তারপরে এই যে হোয়াইটব্রেড যে রিসেন্ট রিসার্চ করলেন যে বাচ্চাদের লিখতে দেওয়ার ব্যাপারটা, এটা প্লেফুল একটা আচরণ দিয়ে প্লেফুল স্টিমুলাস, এখান থেকে বলা হলো যে এটা রেজাল্টটা অনেক ভালো ছিল, ইফেক্টিভ ছিল রাদার দ্যান অ্যান ইনস্ট্রাকশনাল ওয়ান। এগুলো বলার পরে শেষমেশ বলা হলো যে এই বাচ্চাদের ব্যাপারে পড়াশোনার ব্যাপারটা বা খেলাধুলার ব্যাপারটা এগুলো একসময় একদম টিচিং অফ ইয়াং চিলড্রেন, এগুলো একদম একটা খুব কোয়াইট ব্যাকওয়াটারের মতো একটা ব্যাপার ছিল, আনট্রাবলড বাই এনি সিরিয়াস ইন্টেলেক্ট, ডিবেট অর কন্ট্রোভার্সি, কিন্তু এখন ব্যাপারটা চেঞ্জ হয়েছে। তারপর উনি বললেন যে খেলাধুলার গুরুত্ব এখন হারিয়েই গেছে, এটাকে একটা নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়। তারপর ওনারা সবাই আমাদের বললেন যে লেটস not lose sight of its benefits and the fundamental contributions it makes to human achievements in the arts, sciences and technology. Let's make sure children have a rich diet of play experience. আচ্ছা, এখন আমরা দেখি এটা রিলেটেড কি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো যে দেখবো, আমার তো আসলে স্ক্রিন একসাথে শেয়ার করা যাচ্ছে না, আমি যে কি করি, আচ্ছা দেখি কি করা যায়। দেখেন তো এইটা দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। শূন্যস্থান পূরণ, কিন্তু এটার জন্য তো আমাকে বারবার দেখতে হবে, মানে আমার
একই সাথে আমি যদি এটা দেই, দেখি আসে কিনা দুইটা। আগে তো আমি এটা খুব ভালোই করেছিলাম, এখন আবার এই সফটওয়্যার কি হলো আমি জানি না, নতুন নতুন নিয়মে এটা একসাথে আসছে না কেন। টুটাকে যদি এদিকে নেই, আশা করি এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমাকে বলেন যে যে অ্যান্সারগুলো কি হতে পারে যদি হ্যাঁ বলেন দেখি, 1 নম্বরের অ্যান্সার কি হতে পারে? 1 এবং 2, এই 1 এবং 2 এর অ্যান্সার চমৎকার খালেদ, 1 এর অ্যান্সার ক্রিয়েটিভিটি। ইয়েস, কারেক্ট। দুইয়ের অ্যান্সার কি? হ্যাঁ ইশরাত লায়লা ঠিক, ক্রিয়েটিভিটি।
কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কি? চমৎকার খালেদ, ইয়েস। 2 should be rules. চমৎকার। হ্যাঁ, অরুদ্ধ ঠিক বলেছেন। অরুদ্ধ তারেক, ইয়েস, রুলস। ঠিক আছে, এখন তিন, 4, 5, 6 না, ওয়ান ওয়ার্ড। ত্রিনা রয়, আপনি ইনস্ট্রাকশনের দিকে খেয়াল রাখেন। এখানে বলেছে যে এই চুজ ওয়ান ওয়ার্ড অনলি। আমার অবশ্য বলে দেওয়া উচিত ছিল। ইনস্ট্রাকশন হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আবার পরে কথা বলবো যে এই যে ইনস্ট্রাকশন মেনে নেওয়া, কীভাবে লেখা, এগুলো। আচ্ছা, তো এখন আসেন এই কি বলে 3, 4, 5, 6। ইশরাত লায়লা 2 নম্বরের অ্যান্সার তো আপনি প্রথমে ঠিকই দিয়েছিলেন। ও না, হ্যাঁ, ভুল দিয়েছেন। এটা রুলস হবে। হাফিজুর রহমান পার্টনার না, রুলস হবে। আচ্ছা, 3, 4, 5, 6। খালেদ 3 নম্বর সিটিজ, ঠিক ঠিক। ইশরাত লায়লা 4 নম্বর ফিয়ার, না, ফিয়ার অফ হোয়াট? ফিয়ার অফ ফিয়ার না তো ইশরাত লায়লা। হ্যাঁ, এটা সিটিজ। হ্যাঁ, 4, 5 ইন আইদার অর্ডার। আপনার আইদার আপনি এটাকে ইয়ে বলেন ট্রাফিক বা ক্রাইম, এখানে যেটাই লিখেন সেম এখানেও ক্রাইম বা ট্রাফিক। হ্যাঁ, ইশরাত লায়লা 4 নম্বর ঠিক ঠিক। হ্যাঁ, ক্রাইম ঠিক। অরুদ্ধ তারিখ 6 নম্বরের অ্যান্সারটা আপনি কিন্তু মানে ভালোই দিয়েছেন। আরেকটু দেখেন তো, স্কুলে লার্নিং বেড়ে যাওয়ার ব্যাপার কি বলেছে, নাকি সেন্টেন্সটা একটু খেয়াল করেন।
ইনসিকিউরিটি, ইশরাত লায়লা 6 নাম্বার। ইনসিকিউরিটি শব্দটা কোথায় পেলেন? আমরা কি প্যাসেজে পেয়েছি ইনসিকিউরিটি শব্দ প্যাসেজ থেকে নিতে হবে কিন্তু। এই যে বলেছে ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দি প্যাসেজ। স্কুলে increased dash in schools. বাচ্চাদের খেলার হার কমে যাচ্ছে কিসের জন্য? ক্রাইমের জন্য, ক্রাইমের ভিকটিম হওয়ার জন্য, ট্রাফিকের ভয়ে। আরেকটা হচ্ছে আরেকটা কিসের জন্য? বাই দি emphasis on earlier is better, which is leading to greater competition in academic learning and schools. So 6 number, increased dash in schools. Protection. হ্যাঁ, এই তো তানিয়া রয়, সরি ত্রিনা রয় কম্পিটিশন, ফয়সাল খান কম্পিটিশন। ইয়েস ইয়েস, ইউ আর রাইট। ইনক্রিজিং কম্পিটিশন আর কি, ইনক্রিজড কম্পিটিশন ইন স্কুল। এই যে এত কম্পিটিশন, ওই যে আর্লিয়ার ইজ বেটার কেন হলো? এই তাড়াতাড়ি তাদের শিখাইতে হবে, এই কম্পিটিশনের মধ্যে বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে দেয়। মানে স্কুলের লার্নিং যে বেড়ে গেছে ব্যাপারটা এরকম না। একটা এই যে একাডেমিক লার্নিং এবং কম্পিটিশন, এই যে স্কুলের যে একটা কম্পিটিশন চলতেছে প্যারেন্টদের মধ্যে, সেই ব্যাপারটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই প্যারাগ্রাফে আছে 7 নম্বরের জবাব। আমার এখানে সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই, মাগরিবের সময় হয়ে যাবে। আমরা এই 7-8 শেষ করেই ইনশাল্লাহ শেষ করব। সাত নাম্বার খালেদ ঠিক বলেছেন, ইয়েস। এটা হলো এভিডেন্স। আর 8 নম্বরের জবাব
এই প্যারাগ্রাফে আছে। ইশরাত লাইলা আরেকটু দেখেন জবাবটা 8 নম্বরের। ত্রিনা রয় ঠিক বলেছেন, চাইল্ডস লাইফ। হ্যাঁ ফিউচার না তো, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন ইনশাল্লাহ, শব্দ নিতে হবে প্যাসেজ থেকে, সো এখানে শব্দ হবে লাইফ। খালেদ লাইফ, ইয়েস। হ্যাঁ আচ্ছা, আমরা চট করে, আমার এখানে সূর্য ডুবতে আর 2-4 মিনিট বাকি আছে, আমরা কি চট করে একটু ট্রু ফলস নট গিভেনটা দেখে ফেলবো নাকি? ও তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো এই যে উইন্ডো ক্যাপচার 2, 3, 4, আমি আপনাদের দেখাতে চাই হলো যে আপনি যখন IELTS.org-তে যাবেন, হ্যাঁ এখানে আপনি যখন যদি রিডিং মানে টেস্ট ফরম্যাটের এখানে রিডিংয়ে যান, তো লিসেনিং রিডিং এগুলোতে যান, তখন আপনি দেখবেন কি রিডিংয়ের যে কোয়েশ্চেন টাইপগুলো আপনি একদম একটা সম্যক ধারণা পাবেন যে ব্যাপারটা কোনটা কীরকম। যেমন আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে নোট কমপ্লিশন। হ্যাঁ, তো এই নোট কমপ্লিশনে এখানে দেখেন একটা জিনিস বলে দিয়েছে যে এটা তো লিসেনিং, আমার ইয়ে কোথায়, রিডিং কোথায়? রিডিং 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 এই যে রিডিং, এই যে নোট কমপ্লিশন। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন বলে দিয়েছে, দ্য অ্যান্সার্স আরে এটা এদিক ওদিক কই চলে যায়, বলছে কি দ্য অ্যান্সার্স উইল নট নেসেসারিলি অকার ইন দ্য সেম অর্ডার অ্যাজ ইন দ্য টেক্সট, however they will usually come from one section rather than the entire text. অনেক সময় স্টুডেন্টরা প্রশ্ন করে যে ভাইয়া কোয়েশ্চেনগুলো কি প্যারাগ্রাফের অর্ডার মেনটেন করে আসবে? তো উইল নট নেসেসারিলি, মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি অর্ডার মেনটেন করে আসে। যেমন আমাদের এই যে মাত্র আমরা যে করলাম এটার মধ্যে আমরা একটার পর একটা অ্যান্সার পেয়েছি, কিন্তু একটার পর একটা কনসিকোয়েন্স মেনটেন করে, সরি কনসিকোয়েন্স বলি, সিকোয়েন্সিয়ালি আসা মানে কিন্তু সিরিয়ালি আসা না। এই কথাটা আমি বারবার বলি ক্লাসে, যে সিকোয়েন্স মেনটেন করা মানে সিরিয়াল মেনটেন করা না। যেমন ধরেন আপনার প্রথম 2টা কোয়েশ্চেনের জবাব আপনি প্রথম প্যারাগ্রাফে পেয়েছেন, 3 নাম্বার কোয়েশ্চেনের জবাব ইটস নট নেসেসারি, ধরেন সিকোয়েন্স মেনটেন করে যদি আসেও, তাইলেও যে 3 নাম্বার প্রশ্নের জবাব 2 নাম্বার প্যারাগ্রাফে থাকবে ব্যাপারটা এরকম না, 3 নাম্বার প্যারাগ্রাফে থাকতে পারে। আবার ধরেন 4 নাম্বার প্রশ্নের জবাব 4 নাম্বার প্যারাগ্রাফে না থেকে 5 নাম্বার প্যারাগ্রাফে থাকতে পারে। তার মানে সিকোয়েন্স একটা মেনটেন করে আসছে, কিন্তু সিরিয়াল মেনটেন করছে না, যে 1 নাম্বারের জবাব 1 নাম্বার প্যারাগ্রাফে, 2 নাম্বার জবাব 2 নাম্বার প্যারাগ্রাফে, 3 নাম্বার, এরকম না। কিন্তু এখানে আবার একটা জিনিস বলেছে, দ্য অ্যান্সার্স উইল নট নেসেসারিলি অকার ইন দ্য সেম অর্ডার, যে হতে পারে 1 নাম্বারের জবাব আছে 4 নাম্বার প্যারাগ্রাফে, 2 নাম্বার জবাব আছে 1 নাম্বার প্যারাগ্রাফে, এটাও হতে পারে। তো এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের ব্যাপারে লিখে দেওয়া আছে যে কোনটা অর্ডার মেনটেন করে, কোনটা অর্ডার মেনটেন করে না। সো এই জিনিসগুলো আপনারা কিন্তু একটু ওখান থেকে দেখে নিয়েন এই IELTS.org এই টেস্ট ফরম্যাটে গিয়ে। এবং এই যে এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে হাউএভার দে উইল ইউজুয়ালি কাম ফ্রম ওয়ান সেকশন, মানে ধরেন পুরা প্যাসেজের একটা সেকশন থেকে, ধরেন আমাদের যে প্রথম সেকশনের কয়েকটা প্যারাগ্রাফ ছিল সেখান থেকে এসছে, এটা পুরা প্যাসেজ জুড়ে হয় নাই। বলেছে দে উইল ইউজুয়ালি কাম ফ্রম ওয়ান সেকশন রাদার দেন দি এন্টায়ার টেক্সট। তো কোন কোয়েশ্চেন টাইপ কীভাবে আসে সেটাও আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমাদের মূল উদ্দেশ্য কী ছিল আমাদের এই ইয়েটা করার, আপনাদের মনে আছে মনে হয়,
আমাদের মূল উদ্দেশ্য ছিল প্যাসেজ সলভ করা, কোয়েশ্চেন সলভ করা, এটা না। আমাদের মূল উদ্দেশ্য ছিল হলো যে আমাদের রিডিংটাকে সহজ করে তোলা এবং রিডিংয়ের চর্চা বাড়ানো, রাদার দ্যান সময় হ্যান ত্যান এগুলা নিয়ে প্যারা না খাওয়া, কোনো স্ট্র্যাটেজি নিয়ে প্রথমেই চিন্তা না করা, পরবর্তীতে আস্তে আস্তে স্ট্র্যাটেজি আসবে। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা যদি কুইকলি একটু ইয়েটা করতে পারি, এই ট্রু ফলস নট গিভেন। এখানে দেখেন 9 নম্বরে বলছে চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল অ্যাট স্কুল লেটার অন। আমি বলে দিচ্ছি এটা কোথায় কোন প্যারাগ্রাফে ছিল। না, আমি আর আসবো না, আমি এখন শেষ করে দিব খালেদ। কই গেল জানি সেলফ কন্ট্রোলের প্যারাগ্রাফটা? এই যেখানে আছে, হ্যাঁ, এই প্যারাগ্রাফে আমি অনেকখানি সিলেক্ট করলাম, এর মধ্যে থেকে আপনার অ্যান্সারটা দিয়ে দেন 9 নম্বরের। ইয়েস, কারেক্ট। আমি খুব বেশি সময় দিচ্ছি না আর কাউকে। ইসরাত ট্রু বলেছেন, খালেদ বিন ট্রু বলেছেন, খালেদ ইয়েস, ফ্যান্টাস্টিক। এবার 2 নম্বর, সরি 10 নম্বর কোয়েশ্চেন। নয় ট্রু, 10 নট গিভেন বলছেন ইশরাত লাইলা। 10 নম্বরটা আপনি আরেকবার একটু দেখেন। 10 নম্বর নট গিভেন কেন? হ্যাঁ, 10 ট্রু ইশরাত লাইলা, ফ্যান্টাস্টিক। কিভাবে বাচ্চারা খেলে, এই যে তাদের প্লেফুল বিহেভিয়ার দিয়ে যে একটা ইন্ডিকেশন বা হিন্ট পাওয়া যায় যে তাদের কোনো মানে সমস্যা আছে কিনা, সেইটা কিন্তু ট্রু। তারপরে আসেন 11 নাম্বার, যে প্লেইং উইথ ডলস ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং। ওই যে একটা পুতুল দিয়ে খেলার ব্যাপারে বলা হলো, পুতুল, লেগো এগুলো দিয়ে যে খেলার ব্যাপারে বলা হয়েছিল, তো ওইখানে
এখানে প্রশ্ন হচ্ছে যে এইটা ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস রাইটিং মোর দ্যান বয়েজ রাইটিং, মেয়েদের লেখার অনেক উপকার করছিল ছেলেদের লেখার থেকে, এরকম কোনো কথা এখানে এই প্যারাগ্রাফটায় আছে কিনা। হ্যাঁ, 11 নম্বর নট গিভেন খালেদ ফ্যান্টাস্টিক। আমরা কিন্তু ট্রু ফলস আর নট গিভেনের মধ্যে বলেছিলাম পার্থক্য, যে এটাকে যদি কেউ ফলস বলে তার মানে এইটার উল্টা কথা লেখা আছে, যে হ্যাঁ মেয়েদের লেখা ছেলেদের লেখার থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে, এই ধরনের ছেলে মেয়েদের লেখার ব্যাপারে বলা হয়েছে। এটা ফলস বলতে হইলেই আমাকে এটার উল্টা ইনফরমেশন প্যাসেজে দেখাতে হবে, কিন্তু এই ধরনের কোনো কথাই বলা নাই, ছেলে মেয়েদের কোনো ব্যাপার এখানে বলাই নাই। ফ্যান্টাস্টিক ইশরাত লাইলা, ত্রিনা রয়, ইয়েস ইয়েস ইয়েস। 12 নম্বর, 12 নম্বরের জবাব এই প্যারাগ্রাফেই আছে। হ্যাঁ খালেদ ঠিক। চমৎকার ট্রিনা রয়, 12 নম্বর ফলস। আমি যদি এখন আপনাকে বলি এটা ফলস, তাহলে এটা সত্যিটা কি? তার মানে বলা আছে যে তাদের থিঙ্কিংয়ে, আইডিয়া থিঙ্কিংয়ে প্রবলেম হয় নাই, তাই না? একদম বলা আছে যে তাদের লেগো বিল্ডিংয়ে নট আ সিঙ্গল চাইল্ড সেট দ্যাট, মানে থ্রু আউট দ্য ইয়ার যে তাদের কোনো একটা সমস্যা হয়েছে, টিচাররা যে বলতো যে আমরা জানি না কীভাবে লিখবো কী করবো, তাহলে এটা একদম অ্যাবসলুটলি ফলস। চমৎকার ট্রিনা রয়। তারপরে 13 নম্বর, people nowadays regard children's play as less significant than they did in the past. তেরো নম্বর ট্রু, ইশরাত লাইলা, ইয়েস ইট ইজ ট্রু। চমৎকার। আমাদের এখানে আমি বারবার বলছি আপনাকে যে এই আমরা আবারও শেষ করছি আমি আমার এই কথাটা দিয়ে, আমাকে একটু বড় করে দিই। হ্যাঁ আমাকে বড় করে, ঠিক আছে। তো আমার এই কথাটা দিয়ে শেষ করি যে আমাদের মূল লক্ষ্যটা কি থাকবে, যে কই আমি বড় হচ্ছি না কেন, হ্যাঁ বড় হয়েছি। সো আমাদের মূল লক্ষ্যটা থাকবে এটাই যে আমরা রিডিং, আমি কিন্তু আবারও বলেছি, শুরুতেই ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে এই ভিডিওটা তাদের জন্য না যারা অলরেডি রিডিংয়ে ভালো, এই ভিডিওটা তাদের জন্য যারা রিডিংয়ে স্ট্রাগল করছেন। এমনকি ইয়ের একটা প্রশ্নও ছিল, এই যে তানভীর কার জন্য একটা প্রশ্ন ছিল, হারিয়ে গেল,
যে উনি এভাবেই প্র্যাকটিস করছেন আমি যেভাবে বলছি, তারপর উনি টাইম মেনটেন করতে পারছেন না। তো আমার প্রস্তাবটা হলো যে প্রথমে আমরা রিডিং স্কিলটা আমরা সমষ্টিগতভাবে এটার ইমপ্রুভ করব। এর মধ্যে আমরা যে শব্দগুলো দেখেন, আজকে আমরা অনেকগুলো নতুন নতুন শব্দ এসছে আমাদের জন্য, যেগুলো আমরা একটু শিখবো, মানে এগুলো খুব মনে রাখা লিখে রাখা এরকম দরকার নাই। আমরা এভাবে প্র্যাকটিস করতে করতে একটা প্যাসেজ মাত্র, যেটাতে 20 মিনিট সময় থাকে পরীক্ষায়, সেটা আমরা অনেকক্ষণ সময় নিয়ে, এই যে আমার কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, সো এইটা আমরা সময় নিয়ে বুঝে শুনে পড়ে বারবার দরকার হলে পড়ার পরে তারপরে গিয়ে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং সেখানে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমরা রেফারেন্স লাইন বের করার চেষ্টা করবো যে এই লাইন থেকে আমরা অ্যান্সারটা নিয়েছি। হ্যাঁ, তা এভাবে বুঝে বুঝে ভালো করে, আর এই যে নিয়মকানুন যেগুলো আছে, যে 1 ওয়ার্ড বললে কি, তারপর কীভাবে লিখতে হয় ইন আইদার অর্ডার, যে আমি বললাম 4 আর 5-এর অ্যান্সার আপনি ক্রাইম আগে লিখেন বা পরে লিখেন, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা হবে, নিয়মকানুন পরবর্তীতে আলোচনা হবে। কিন্তু যখন আমরা এভাবে অনেক সময় নিয়ে পড়ে আমাদের এইটা এনশিওর করতে পারবো যে এই যে আমরা যে 13টা কোয়েশ্চেন আজকে জবাব দিলাম, এই 13টাই ঠিক হয়, যাতে আমাদের কারেক্টনেস, এটার দিকে আমি মানে ব্রেন ওয়াশ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। যে স্টুডেন্টদের আমরা এটা বলি যে আমরা এইটা করব, আমরা খুব চেষ্টা করব যাতে করে আমাদের কারেক্টনেস ঠিক হয় সময় পরে। তারপরে আস্তে আস্তে যেটা হবে যে আমাদের ওই যে এখন 1 ঘন্টা 12 মিনিট লাগলো, এটা দেখবেন আপনি বিশ্বাস করেন, আমি আমার নিজের উদাহরণ, আমি আজকেও এই যে রিডিং প্যাসেজটা, এটা কিন্তু কেমব্রিজ আইএলস 14, আমি আগে যে রিডিং প্যাসেজগুলো পড়িয়েছি সেই রিডিং প্যাসেজগুলো হয়তো আমি এর আগে অনেকবার পড়িয়েছি, তো সেই ক্ষেত্রে আমার কাছে খুব সোজাই লাগে জিনিসগুলো। কিন্তু আজকে এই রিডিং প্যাসেজটা আপনাদের পড়ানোর আগে যে আমি পোল দিলাম না যে আমাদের আজকের আলোচনার বিষয় কী হবে, তো মজার বিষয় হলো পোলটা খুব একদম সমান আগাচ্ছিল। ধরেন 9 জন রিডিং 9 জন রাইটিং, 18 জন রিডিং 18 জন রাইটিং, তারপর একদম লাস্টে এসে ধরেন কি জানি দেখলাম 51% রিডিং 49% রাইটিং। তো আমি আপনার এই ভিডিও শুরু করার আগে আমি এই প্যাসেজটা মাত্র পড়েছি এবং খুব সহজ লেগেছে আমার কাছে, যে খুব সহজেই আমি অ্যান্সারগুলো বের করতে পেরেছি। এটা কিন্তু 1 দিন 2 দিনে হয়নি আমার অনেক, এবং আপনি দেখলেন পড়ার সময় আমি কত ভুল করি, আটকায় যাই, বুঝি না শব্দ। হ্যাঁ, তো এভাবে আমি অনেক দিন অনেকগুলো প্যাসেজ পড়তে এই স্কিলটা ডেভেলপ করেছি, এবং আমি রিডিংয়ে 9ও পেয়েছি। এটা বারবার বলি, শো অফের জন্য না, আপনাদের কনফিডেন্স দেওয়ার জন্য, যে আমি একটা বাজে অবস্থা থেকে পারলে আপনারাও ইনশাল্লাহ পারবেন আস্তে আস্তে চেষ্টা করলে। তো এই আমার মূল মেসেজ। আমার এখানে সূর্য ডুবে যাচ্ছে, মাগরিবের সময় হয়ে গেল। আপনারা যেটা করবেন সেটা হলো বাসায় একটা প্যাসেজ ধরে অনেক ভালো করে বুঝে শুনে তারপরে অ্যান্সারগুলো ঠিক করার চেষ্টা করবেন। যতক্ষণ না ঠিক না হচ্ছে আপনি বারবার প্যাসেজটা পড়বেন। এরকম করতে করতে আস্তে আস্তে দেখবেন কি আপনার রিডিংয়ে একটা ফ্লো এসছে, যে রিডিং স্পিড ভালো হচ্ছে। আপনি এই যে আমি যেটা বললাম, যে প্রথমেই বলে নিলাম যে আমাদের প্রত্যেকটা শব্দের মানে বোঝা এটা আইএলটিএসের উদ্দেশ্য না, কিন্তু আপনি যখন অনেক বেশি এরকম প্যাসেজ পড়তে থাকবেন তখন আপনি দেখবেন যে একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ, এটার মধ্যে যদি 1-2টা আননোন ওয়ার্ড থাকেও আপনি সেগুলোর কনটেক্সচুয়াল মিনিং ধরে ফেলার চেষ্টা করবেন, আপনি ধরে ফেলতে পারবেন যেখানে আসলে কী বোঝাতে চাচ্ছে, কারণ আপনার বক্তব্যটা বোঝাই বেশি জরুরি। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ভিডিও এখানে শেষ হলো। আর কে একজন একটা কোয়েশ্চেন করেছিলেন, আমি ভুলে গেছি, খুব সম্ভবত তুমি টাইমের ব্যাপারেই বলেছিলেন। তো টাইমটা খুব বেশি প্র্যাকটিস করলে এটা খুব কমিয়ে আনা যায়, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম। যে আমার যেমন এই যেই পরীক্ষায় আমি 9 পেয়েছি, সেই পরীক্ষাটায় আমার 1 ঘন্টাও সময় লাগে নাই, 35-40 মিনিটের মধ্যে আমার হয়ে গিয়েছে। এবং যারাই এরকম ধরেন রিডিংয়ে ভালো করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা সবসময় বলে একটা কথা, রিডিংয়ে টাইমটা কোনো ইস্যুই না। আবার যারা রিডিংয়ে খারাপ করে বা স্ট্রাগল করছে তারা সবসময় দেখবেন এই কমপ্লেনটাই করে, যে রিডিংয়ে টাইমটাই বড় ইস্যু। তো আপনার মূল ব্যাপারটা হলো কেন এই দুটা অ্যান্সারের পার্থক্য, কারণ যারা ভালো করছে তারা তাদের রিডিং স্কিলটা ডেভেলপ করেছে, কোর রিডিং স্কিল। আর যারা খারাপ করছে তারা হয়তোবা কোর রিডিং স্কিলটা ডেভেলপমেন্টের বদলে ওরা স্ট্র্যাটেজি, কীভাবে আমি ফার্স্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স পরে বের করে ফেলবো, কীভাবে আমি এখানে একটা হিন্ট দেখে কী করে জাদু তারা শিখছে। হ্যাঁ, তো এইসব জাদু স্ট্র্যাটেজি শর্টকাট বাদ দিয়ে আপনারা এই রিডিং স্কিল ডেভেলপ করার দিকে মনোযোগী হবেন বলে আশা করছি।